হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল। আজ আমি একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের মানব বিকাশ এবং সম্পদ পরিচালনা অর্থাৎ HDMR বিষয়ের ইউনিট 5-এর 1.2 এর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। যে সমস্ত প্রশ্ন অনুশীলনে রয়েছে সেই সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমার চ্যানেলে 1.1 নিয়ে আলোচনা করা হয়েছে। এর আগের ভিডিওয় আমি তোমাদের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ভিডিও আমি দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব, অর্থাৎ পরিপোষকের প্রাথমিক অধ্যয়ন, পেজ নম্বর 25। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের বিন্দুমাত্র হলেও উপকারে হবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানাও কোথাও অসুবিধা হচ্ছে, আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। আর যারা চ্যানেল নতুন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। তা চলো শুরু করা যাক আজকের আলোচনা। ফার্স্ট কোশ্চেন দেখো, পরিবেশের সংজ্ঞা লেখো। 2, মুখ্য পরিবেশক কাকে বলে? গৌণ পরিবেশক কাকে বলে? 4, কার্বোহাইড্রেটের সংজ্ঞা দাও। 5, মনোস্যাকারাইড কাকে বলে? কয়েকটি উদাহরণ দাও। দেখো এখানে 1 থেকে 5 পর্যন্ত সবকটা রয়েছে পেজ নম্বর 49-এ। এগুলো অ্যান্সার সুন্দর করে দেওয়াই আছে, তোমরা দেখে নাও একবার। 1 নম্বরের অ্যান্সার এটা, পরিবেশক কাকে বলে। 2 এর এস মানে হচ্ছে এস, আমি ওখানে দিয়েছি এস বলে, যেটা এসিকিউ এটা। 2 নম্বরের অ্যান্সার পরিবেশক কাকে বলে। 3 নম্বরের অ্যান্সার গৌণ পরিবেশক কাকে বলে। 4 নম্বরের অ্যান্সার কার্বোহাইড্রেটের সংজ্ঞা দাও। ব্র্যাকেট করা আছে, দেখে নাও একবার। 5 নম্বর মনোস্যাকারাইড কাকে বলে? কয়েকটি উদাহরণ দাও। উদাহরণ দেওয়া আছে এখানে। 6 নম্বর কোশ্চেন দেখে নাও কি আছে। 6 নম্বর কোশ্চেন দেখো, বহু শর্করা কাকে বলে? উদাহরণ দাও। পেজ নম্বর 26। বহু শর্করা দেখে নাও কি রয়েছে। 10-এর অধিক মনোস্যাকারাইড বা একক শর্করা অণুর সমন্বয়ে গঠিত কার্বোহাইড্রেটকে পলিস্যাকারাইড বলে বা বহু শর্করা। উদাহরণ হচ্ছে দেখো অনেক কিছু রয়েছে, শ্বেতসার বা স্টার্চ, ডেক্সট্রিন, গ্লাইকোজেন, এগুলো। পরে কোশ্চেন দেখো 7 নম্বর, উদাহরণসহ খাদ্যতন্তুর প্রকারভেদ লেখো। পেজ নম্বর 49। S7, উদাহরণসহ খাদ্যতন্তুর প্রকারভেদ লেখো। 2 প্রকার, জলে দ্রবণীয় তন্তু ও জলে অদ্রবণীয় তন্তু। জলে দ্রবণীয় তন্তুর উদাহরণ হচ্ছে পেকটিন, মিউসিলেজ, গাম। আর জলে অদ্রবণীয় তন্তু উদাহরণ হচ্ছে সেলুলোজ, হেমি সেলুলোজ আর হচ্ছে লিগলিন। 8 নম্বর দেখো, প্রোটিনের সংজ্ঞা দাও। এটা বই ভালো করে দেওয়া নেই, তাই আমি এটা তোমাদের এখন খাতায় লিখে দিচ্ছি বা স্ক্রিনে তোমরা দেখে নাও। 9 নম্বর কোশ্চেন দেখো, সরল প্রোটিন কাকে বলে? 10, যুগ্ম প্রোটিন কাকে বলে? 11, লব্ধ প্রোটিন কাকে বলে? তিনটের এই একই পেজ, পেজ নম্বর 31-এ রয়েছে এবং উদাহরণ দেওয়া আছে তার মধ্যে। দেখো 9টা S9, সরল প্রোটিন কাকে বলে? এখান থেকে সরল প্রোটিন কাকে বলে আছে, উদাহরণ দেওয়া আছে। যুগ্ম প্রোটিন কাকে বলে? এখান থেকে এতটা উদাহরণ দেওয়া আছে, দেখে নাও। অনেক কটা উদাহরণ রয়েছে, গ্লোবিন নামক প্রোটিন, হিম নামক, আর লৌহ গঠিত হবে, এটা স্পেলিং এটা গ হবে। রঞ্জক পদার্থের সঙ্গে যুক্ত, হিমোসায়ানিন, এগুলো বললেই হবে, আর দরকার নেই বেশি কিছু। আচ্ছা, এবার 11 নম্বর কোশ্চেন ছিল লব্ধ প্রোটিন কাকে বলে? এখান থেকে শুরু করে এতটা লব্ধ প্রোটিন কাকে বলে, আর উদাহরণ এখানে দেওয়া আছে, দেখে নাও। পেপটাইড, পেপটোন, প্রোটিওজ, মেটাপ্রোটিন, এগুলো। আচ্ছা, নাইট্রোজেন সাম্য কাকে বলে বা বলতে কী বোঝো? পেজ নম্বর 32-এ রয়েছে, দেখে নাও। নাইট্রোজেন সাম্য কাকে বলে? প্রোটিনের অন্যতম উপাদান নাইট্রোজেন থেকে শুরু করে, বা এখান থেকেও শুরু করতে পারো, কোনো ব্যক্তির প্রাত্যহিক খাদ্যের মাধ্যমে এখান থেকে শুরু করে নাইট্রোজেন সাম্য বলে, এই পর্যন্ত বললে হবে। আর যদি এটা দিয়ে দাও খুব ভালো হয়, নাইট্রোজেন সাম্য সমান সমান গৃহীত নাইট্রোজেন মাইনাস বর্জিত নাইট্রোজেন। 13 নম্বর কোশ্চেন দেখো, PER কি? আর 14 নম্বর কোশ্চেন অ্যান্সার হচ্ছে প্রোটিনের জৈব মূল্য বলতে কী বোঝো? দুটোই পেজ নম্বর 49-এ রয়েছে। PER দেখো, কোনো নির্দিষ্ট প্রকার প্রোটিনের প্রতি গ্রাম গ্রহণের ফলে যে পরিমাণ দৈহিক ওজন বৃদ্ধি পায় তা হলো ওই বিশেষ প্রোটিনের কার্যকারিতার অনুপাত, বা PER বা প্রোটিন এফিসিয়েন্সি রেশিও। কোনো খাদ্যে প্রোটিনের কার্যকারিতার অনুপাত হলো নিম্নরূপ: PER দেহের ওজনের বৃদ্ধি গ্রাম বাই গৃহীত প্রোটিনের পরিমাণ ব্র্যাকেটে গ্রাম। আচ্ছা, এরপর হচ্ছে প্রোটিনের জৈব মূল্য বলতে কী বোঝো, যে 14 নম্বর কোশ্চেন ছিল। অ্যান্সার হবে পরিপাক ও শোষণের পর প্রোটিনের কিছু অংশ দেহে অঙ্গীভূত হয় এবং অবশিষ্ট অংশ রেচনের মাধ্যমে দেহ থেকে নির্গত হয়। শোষণের পর প্রোটিনের যে
পরিমাণ নাইট্রোজেন দেহে অঙ্গীভূত হয় তাকে প্রোটিনের জৈব মূল্য বলে। কোনো খাদ্যে প্রোটিনের জৈব মূল্য নির্ণয়ের সূত্রটি হলো নিম্নরূপ: সমান প্রোটিনের জৈব মূল্য সমান গৃহীত নাইট্রোজেন মাইনাস বিপাকে বিনষ্ট নাইট্রোজেন বাই গৃহীত নাইট্রোজেন ইন্টু 100। এবার রয়েছে দেখো অ্যামাইনো অ্যাসিড বলতে কি বোঝো, এটা পেজ নম্বর 50 পেয়ে যাবে। এখান থেকে এতটা অ্যামাইনো অ্যাসিড কাকে বলে তোমরা যাদের বই আছে লিখে নাও অথবা ব্যাকেট করে নাও, আর যাদের বই নেই তাদের অতি অবশ্যই তোমাদের লিখতেই হবে বা স্ক্রিনশট নিয়ে পিডিএফ বানাতে পারো। এরপর দেখো 16 নম্বর কোশ্চেন, অত্যাবশ্যক অ্যামাইনো অ্যাসিড বলতে কি বোঝো, পেজ নম্বর 34 রয়েছে এটা। অ্যান্সার দেখে নাও, অত্যাবশ্যক অ্যামাইনো অ্যাসিড কাকে বলে? যে প্রকার অ্যামাইনো অ্যাসিড দেহের পক্ষে অপরিহার্য, দেহে সংশ্লিষ্ট হয় না, বাইরে থেকে খাদ্যের মাধ্যমে গ্রহণ করতে হয়, তাদের অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বলে। অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা 10টি। তোমরা যদি উদাহরণ লিখতে চাও তাহলে অতি অবশ্যই এখানে অপরিহার্য বা অত্যাবশ্যক অ্যামাইনো অ্যাসিডের উদাহরণ লেখা আছে, আর এটা হচ্ছে অনাবশ্যক। এরপর দেখো যে অ্যামাইনো অ্যাসিড পুল কি, ফ্যাটের সংজ্ঞা দাও। 19 অপরিহার্য ফ্যাটি অ্যাসিড বলতে কি বোঝো, দুটি উদাহরণ বা দুটি অপরিহার্য ফ্যাটি অ্যাসিডের নাম লেখো। 17, 18, 19 দুটোই রয়েছে পেজ নম্বর 50। তার পরপর তিনটে কোশ্চেন। 17 অ্যামাইনো অ্যাসিড পুল কি, ফ্যাটের সংজ্ঞা দাও। অপরিহার্য ফ্যাটি অ্যাসিড বলতে কি বোঝো, দুটি অপরিহার্য ফ্যাটি অ্যাসিডের নাম লেখো। দুটোই রয়েছে 17, 18, 19 এই তিনটি প্রশ্নের উত্তর রয়েছে পেজ নম্বর 50। 17 নম্বর অ্যান্সার দেখো, অ্যামাইনো অ্যাসিড পুল কি, এখান থেকে এতটা। 18 নম্বর রয়েছে ফ্যাটের সংজ্ঞা দাও, এখান থেকে এতটা। আর 19 নম্বর কোশ্চেন রয়েছে অপরিহার্য ফ্যাটি অ্যাসিড বলতে কি বোঝো, দুটি অপরিহার্য ফ্যাটি অ্যাসিডের নাম লেখো। যে প্রকার থেকে শুরু করে প্রয়োজনীয় পর্যন্ত ফ্যাটি অ্যাসিড বলতে কি বোঝো, আর দুটি অপরিহার্য ফ্যাটি অ্যাসিডের নাম লেখো বললে নিচে এখান থেকে দুটো লিখে দেবে, লিনোলেক অ্যাসিড আর হচ্ছে লিনোলেনিক অ্যাসিড। পরের কোশ্চেন দেখো 20 নম্বর কোশ্চেন, বনস্পতি কি, পেজ নম্বর 51 রয়েছে। তো দেখো না বনস্পতি কি, দুটি বৈশিষ্ট্য দেখো। হাইড্রোজেনেশন পদ্ধতিতে উদ্ভিজ ফ্যাটের রূপান্তরিত অবস্থা হলো বনস্পতি। উচ্চ তাপে উদ্ভিজ তেলের মধ্যে হাইড্রোজেন গ্যাস চালনা করে বনস্পতি তৈরি করা হয়। হাইড্রোজেনেশনের সময় তরল উদ্ভিজ তেল কঠিন ফ্যাট বা স্নেহ পদার্থে পরিণত হয়। আর এর দুটি বৈশিষ্ট্য হলো, বনস্পতি হলো এক প্রকার উদ্ভিজ ফ্যাট যা বর্ণহীন ও গন্ধহীন, আর এটি হচ্ছে সাধারণ উষ্ণতায় কঠিন। যেহেতু 20 নম্বর কোশ্চেনে তোমার শুধু বনস্পতি কি বলেছে, তাহলে শুধু কি লিখলে হবে, বৈশিষ্ট্য না লিখলেও চলবে, 2 নম্বর থাকবে যেহেতু। 21 নম্বর কোশ্চেন দেখো, দুটি অত্যাবশ্যক অ্যামাইনো অ্যাসিড এবং দুটি অনাবশ্যক অ্যামাইনো অ্যাসিডের নাম লেখো, পেজ নম্বর 50। দুটি অত্যাবশ্যক দেখে নাও, অ্যামাইনো অ্যাসিড হচ্ছে হিস্টিডাইন আর হচ্ছে আইসোলিউসিন, আর দুটি অনাবশ্যক অ্যাসিড হচ্ছে গ্লাইসিন, প্রোলাইন। এরপর 22 নম্বর কোশ্চেন দেখো, ভৌত ধর্ম অনুযায়ী ফ্যাট কত প্রকার এবং কি কি, পেজ নম্বর 37। উত্তর দেখো, ভৌত ধর্ম অনুযায়ী ফ্যাট 2 প্রকার, চর্বি এবং তেল। চর্বি কী কী রয়েছে দেখে নাও, চর্বি কাকে বলে উদাহরণটা আছে, এগুলো জাস্ট দেখে নাও, তোমাদের সংজ্ঞা লিখতে হবে না, এগুলো উদাহরণটা পড়লে হবে। চর্বির উদাহরণ হচ্ছে মার্জারিন, মাখন। আর তেলের উদাহরণ হচ্ছে নারকেল তেল, সর্ষের তেল, সূর্যমুখী তেল। এরপরে কোশ্চেন দেখো, ম্যাক্রো মিনারেল বলতে কী বোঝো, এর উদাহরণ দাও, পেজ নম্বর 50। 24 ম্যাক্রো মিনারেল বলতে কী বোঝো, আগেরটা ছিল ম্যাক্রো, এটা হচ্ছে মাইক্রো। মিনারেল বলতে কী বোঝো, উদাহরণ দাও। 23 আর 24 নম্বরের কোশ্চেন এবং 25 নম্বর কোশ্চেন রয়েছে, মানবদেহে সোডিয়ামের একটি কাজ লেখো। সোডিয়ামের অভাব হয় এমন একটি সমস্যা উল্লেখ করো, পেজ নম্বর 50। ধনাত্মক জলসমূহ বলতে কী বোঝো, কোন অবস্থায় দেহে ধনাত্মক জলসমূহের সৃষ্টি হয়। 23, 24, 25, 26 চারটেই রয়েছে অ্যান্সারের, পেজ নম্বর 50। পরপর রয়েছে দেখে নাও। 23-এর অ্যান্সার, ম্যাক্রো মিনারেল বলতে কী বোঝো, এখান থেকে এতটা সংজ্ঞা উদাহরণ দেওয়া আছে। মাইক্রো মিনারেল বলতে কী বোঝো, এখান থেকে এতটা সংজ্ঞা উদাহরণ দুটোই দেওয়া আছে। 23 আর 24 তোমরা পেয়ে গেলে। তাহলে এবার 25 নম্বরের অ্যান্সার দেখো, নিচে রয়েছে মানবদেহে সোডিয়ামের একটি কাজ উল্লেখ লেখো বা লেখো। সোডিয়ামের অভাব হয়
অভাবে হয় এমন একটি সমস্যা উল্লেখ করো। 17 নম্বর কোশ্চেন। 18 নম্বরের অ্যান্সার হচ্ছে ধনাত্মক জলসমূহ বলতে কী বোঝো, কোন অবস্থায় দেহে ধনাত্মক জলসমূহের সৃষ্টি হয়। এখান থেকে শুরু করে এতটা। এরপর দেখো নেক্সট কোশ্চেন কী রয়েছে। তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর নিত্য নতুন ভিডিও পেতে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো, লাইক করো, আর কমেন্ট করে জানাও কোথায় অসুবিধা হচ্ছে। আর তোমাদের সামনে খুব তাড়াতাড়ি ইউনিট 5-এর চ্যাপ্টার 1 নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তোমরা আমাকে এটা অনেকে রিকোয়েস্ট করেছিলে যে দাদা খুব তাড়াতাড়ি করে তোমাদের ডিসকাস করলে ভালো হয়। তো আমি প্রথম অধ্যায়ে প্রথমে আলোচনা করব, তারপর আসনরূপ যদি রেজাল্ট পাওয়া যায়, দেখি মোটামুটি অনেকে রিকোয়েস্ট করছে, তাহলে পরবর্তী যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো আমি ধরে ধরে তোমাদের আলোচনা করব। এরপর দেখো যে কোশ্চেন রয়েছে গ্রুপ সি, এটা থাকবে 3 নম্বর করে, আগেরটা ছিল 2 নম্বর করে, এগুলো 2 নম্বর করে ছিল। এরপরে এখান থেকে 3 নম্বর করে থাকবে। 3 নম্বরে কী কোশ্চেন রয়েছে দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, কার্বোহাইড্রেটের শ্রেণীবিভাগ ছকের মাধ্যমে দেখাও, পেজ নম্বর 26। কার্বোহাইড্রেটের যে ছকটা রয়েছে একবার দেখে নাও। কার্বোহাইড্রেট 3 প্রকার, মনোস্যাকারাইড, অ্যালিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড। আবার এখানে সব সংজ্ঞা উদাহরণ দিয়েছে, তাহলে এগুলো সুন্দর করে তোমরা লিখবে। যেমন অ্যালিগোস্যাকারাইড বা স্বল্প শর্করা, এগুলো আবার কতগুলো ভাগ রয়েছে সেগুলো পড়তে হবে, এবং উদাহরণটা অতি অবশ্যই পড়তে হবে, তাহলে কিন্তু তোমাকে 3 নম্বর দেবে। এরপর কোশ্চেন দেখো, খাদ্যতন্ত্র বলতে কী বোঝো বা কাকে বলে, খাদ্যতন্ত্র উৎকৃষ্ট উৎকর্ষ লেখো, পেজ নম্বর 51। খাদ্যতন্ত্র কাকে বলে, খাদ্যতন্ত্র উৎকৃষ্ট উৎসগুলি লেখো, পুরো ব্যাকেট এখান থেকে কাকে বলে লেখা আছে। আর উদাহরণ যদি বলা হয় এখান থেকে অনেকগুলো রয়েছে, 2-3টে লিখলেই হবে, সব কিছু লেখার দরকার নেই। আর এখানে যদি বলো অত, যেহেতু 3 নম্বর থাকবে, উদাহরণের জন্য 1 আর সংজ্ঞার জন্য 2, তাহলে অত লেখার দরকার নেই, জাস্ট এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখলেই এনাফ। এরপরে কোশ্চেন দেখো, উদ্ভিজ প্রোটিন এবং প্রাণীজ প্রোটিনের মধ্যে পার্থক্য লেখো, পেজ নম্বর 34। পার্থক্য দেখে নাও, এখানে 5খানা পার্থক্য রয়েছে, এতগুলো না লিখলেও মোটামুটি 3টে লিখলে হবে, যেহেতু 3 নম্বর রয়েছে একটা বেশি লিখবে, 4টে পয়েন্ট লিখলেই এনাফ। সুন্দর করে লেখা আছে, দেখো C3 লেখা আছে। পরবর্তী কোশ্চেন দেখো 4 নম্বর কোশ্চেন, ক্রোমোপ্রোটিন কি, 2টি উদাহরণ দাও, পেজ নম্বর 31। দেখে নাও ক্রোমোপ্রোটিন কি, সরল প্রোটিন থেকে শুরু করে ক্রোমোপ্রোটিন, যেমন হিমোগ্লোবিন, হিমোসায়ানিন, এগুলো উদাহরণগুলো পড়লেই হবে। C4 লেখা আছে, দেখো ব্যাকেটও আমি করে দিয়েছি এখান থেকে এতটা। নেক্সট কোশ্চেন দেখো 5 নম্বর কোশ্চেন, প্রোটিনের আধিক্যে মানবদেহে কী কী সমস্যা দেখা দিতে পারে, পেজ নম্বর 33। আধিক্য বলেছে, তো এখানে কিডনির সমস্যা হতে পারে, বা রিউমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে, বা লিভারের সমস্যা হতে পারে, এগুলো লিখতে পারবে। যেহেতু 3 নম্বর একটু ডিটেলসে দিতে হবে, যদি 1 নম্বর বা 2 নম্বর থাকতো তাহলে জাস্ট কিডনির সমস্যা শুধু পয়েন্টগুলো লিখলেই হতো, কিডনি সমস্যা, লিভারের সমস্যা, রিউমাটয়েড আর্থ্রাইটিস সমস্যা, ঠিক আছে। কিন্তু যে 3 নম্বর রয়েছে একটু বিস্তারিতভাবে বলতে হবে যে এর ফলে কী কী হয়। নেক্সট কোশ্চেন দেখো, রাসায়নিক গঠন অনুযায়ী ফ্যাট কয় প্রকার ও কী কী, পেজ নম্বর 37। রাসায়নিক গঠন অনুযায়ী ফ্যাটের শ্রেণীবিভাগ পুরো লিখতে হবে এখানে। দেখো রাসায়নিক গঠন অনুযায়ী ফ্যাটকে 3 ভাগে ভাগ করা যায়, সরল ফ্যাট, যৌগিক ফ্যাট ও লব্ধ ফ্যাট। সরল ফ্যাট কাকে বলে উদাহরণ রয়েছে, যৌগিক ফ্যাট কাকে বলে উদাহরণ রয়েছে, লব্ধ ফ্যাট কাকে বলে উদাহরণ দিয়েছে। ব্যাকেটে যেটুকু করেছি সেটুকু বললে হবে, বেশি কিছু বলার দরকার নেই। পরের কোশ্চেন দেখো, রাসায়নিক গঠন অনুযায়ী ফ্যাট কয় প্রকার ও কী কী, পেজ নম্বর 37। সরি, এটা হয়ে গেছে। এবার দেখো 7 নম্বর কোশ্চেন, উদ্ভিজ এবং প্রাণীজ ফ্যাটের মধ্যে পার্থক্য লেখো, পেজ নম্বর 37। উদ্ভিজ ফ্যাট এবং প্রাণীজ ফ্যাট 5টা পয়েন্ট রয়েছে, মিনিমাম 3টে, 4টে লিখলেও আরও বেশি ভালো হয়। যাদের বই আছে লিখে নাও, সরি যাদের বই আছে স্ক্রিনশট নিয়ে নাও বা দাগ নিয়ে নাও, আর যাদের বই নেই তারা অতি অবশ্যই লিখে নাও। পরের কোশ্চেন দেখো, খাদ্যে ফ্যাটের অভাবের ফলে কী সমস্যা দেখা দিতে পারে, পেজ নম্বর 39। আর এখানে রয়েছে দেখো ভিটামিন কত প্রকার কী কী উদাহরণ দাও, পেজ নম্বর 39। দুটোই রয়েছে পরপর, 9 আর 10। 9 দেখো কী রয়েছে, খাদ্যে ফ্যাটের অভাবজনিত ফল কী কী হতে পারে, পুরোটাই লিখতে হবে, ব্র্যাকেট করে দিচ্ছি। আর এখানে হচ্ছে ভিটামিনের শ্রেণীবিভাগ, পুরোটাই এখানে লিখতে হবে। এখানে পুরো লেখার পরে সব কটা উদাহরণ দিতে হবে, পরে পেজে তোমরা এখানে উদাহরণ দিতে পারো, ভিটামিন এ, এগুলো না লিখলেও চলবে। পরের কোশ্চেন দেখো 13 নম্বর কোশ্চেন, সরি 12, 10 পর্যন্ত হয়েছে না,
11 হবে ভিটামিন ই এর বিজ্ঞানসম্মত নাম কি, এর দুটি কার্যকারিতা লেখো। পেজ নম্বর 40 এবং 41 রয়েছে ভিটামিন ই, টোকোফেরল হবে অ্যান্সার। আর এই কার্যকারিতা বলছে পরের পেজে রয়েছে। কার্যকারিতা দেখে নাও, প্রজনন ক্ষমতা বজায় রেখে বন্ধ্যাত্ব প্রতিরোধ করে, চোখ এবং ত্বকের সুস্থতায় উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে, আর অনাক্রমতা রক্ষায় সাহায্য করে। পরের কোশ্চেন দেখো, ভিটামিন সি এর বিজ্ঞানসম্মত নাম লেখো, এর দুটি কার্যকারিতা লেখো। পেজ নম্বর 42 এবং 40। 12 নম্বর কোশ্চেন দেখো, ভিটামিন সি এর বিজ্ঞানসম্মত নাম বা রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। আর কার্যকারিতা দেখাচ্ছি পরের পেজে রয়েছে 42 পেজে। কার্যকারিতা দেখে নাও, এতগুলো রয়েছে, 2-3টে লিখলে এনাফ। এর নেক্সট কোশ্চেন দেখো, 13 নম্বর কোশ্চেন, মানবদেহে ভিটামিন ডি এর বিজ্ঞানসম্মত নাম লেখো। মানবদেহে ভিটামিন ডি এর দুটি অভাবজনিত ফল লেখো। 40 এবং 43 পেজে রয়েছে। 40 পেজে কি রয়েছে, ভিটামিন ডি ক্যালসিফেরল। আর এর কার্যকারিতা কি রয়েছে দেখে নাও, অন্য কোশ্চেন ছিল। ভিটামিন ডি এর অভাবজনিত ফল পেজ নম্বর 43-এ রয়েছে, দুখানা পয়েন্ট লিখলে এনাফ। নেক্সট কোশ্চেন দেখো, মানবদেহে ক্যালসিয়ামের দুটি কাজ লেখো। আর ক্যালসিয়ামের অভাবে কী কী রোগ হয়, পেজ নম্বর 44। দেখে নাও, কার্যকারিতা C14 ক্যালসিয়ামের কার্যকারিতা আর অভাবজনিত ফল, দুটো পয়েন্ট লিখলেই হবে, দুটো করে বলেছে, পেজ নম্বর 44। পরে কোশ্চেন দেখো, মানবদেহে আয়রনের প্রধান দুটি কাজ লেখো। আয়রনের অভাবে হয় এমন একটি সমস্যার উল্লেখ করো, পেজ নম্বর 45। আয়রন দেখে নাও, আয়রনের কার্যকারিতা পেজ 45। কী কী রয়েছে, আয়রন বা লোহা, 3টে পয়েন্ট এখান থেকে লিখবে, এখান থেকে 3খানা পয়েন্ট লিখবে। এবার দেখো ডিএকিউ বা বড় প্রশ্ন নিয়ে আলোচনা করব, ডেসক্রিপটিভ অ্যান্সার টাইপ কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন দেখো, কার্বোহাইড্রেটকে জ্বালানি খাদ্য বলা হয় কেন? মানবদেহে কার্বোহাইড্রেটের গুরুত্বপূর্ণ ভূমিকা বা কার্যবলী বা কার্যকারিতাগুলি লেখো, পেজ নম্বর 28। বড় কোশ্চেনের ফার্স্ট পার্টের অ্যান্সারটা, কার্বোহাইড্রেটকে জ্বালানি খাদ্য বলা হয় কেন? অ্যান্সার দেখে নাও, কার্বোহাইড্রেট হলো শক্তি উৎপাদনকারী পরিপোষক। কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য জারিত হয়ে তাপ শক্তি উৎপন্ন হয় বা উৎপাদন হয়, সে কারণে কার্বোহাইড্রেটকে জ্বালানি খাদ্য বলা হয়। 1 গ্রাম কার্বোহাইড্রেট জারিত হয়ে 4.1 কিলো ক্যালোরি তাপ শক্তি উৎপন্ন হয়। যাদের বই আছে ভালো, আর যাদের বই নেই তারা অতি অবশ্যই এখানে স্ক্রিনশট নিয়ে নাও। আর এখানে যেহেতু বলেছি মানবদেহে কী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এটা যেহেতু কোশ্চেন আলাদা করে দিয়েছে, লিখলে প্রোটিনের চাহিদা হ্রাস করা, স্নায়ুকোষ গঠন ও মস্তিষ্কের বিকাশ, সংশ্লেষ ক্রিয়া, ভিটামিন কে বা ভিটামিন চাহিদা পূরণ, কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ, এগুলো সবকটাই লিখবে পয়েন্ট। লেখানোর পরে 10টা পয়েন্টে লিখবে, কিন্তু প্রথম 3-4টে পয়েন্ট একদম ভালো করে লিখবে, পুরো ডিটেলসে লিখবে, আর বাকি যে পয়েন্ট রয়েছে সেগুলো জাস্ট কমা দিয়ে লিখবে, হয়ে যাবে। পরে কোশ্চেন কী রয়েছে দেখো, কার্বোহাইড্রেটের অভাবজনিত ফল কি, পেজ নম্বর 28। আর পরেরটা রয়েছে পেজ নম্বর 28-এ, কার্বোহাইড্রেটের আধিক্যজনিত ফল কি কি? কার্বোহাইড্রেটের অভাবজনিত ফল এখান থেকে শুরু করে 4টে পয়েন্ট লিখবে। আর কার্বোহাইড্রেটের আধিক্যজনিত ফল তোমরা এখান থেকে শুরু করে পরের পেজে চলে যাবে। যেহেতু 5 মার্কস থাকবে তাই তোমাদের সব কটা পয়েন্টে লিখতে হবে। এরপর দেখো 4 নম্বর কোশ্চেন, ছকের সাহায্যে প্রোটিনের শ্রেণী বিভাগ করো বা দেখাও, পেজ নম্বর 30। প্রোটিনের শ্রেণী বিভাগ দেখে নাও, এই ছকটা পুরোটাই লিখতে হবে তোমাদের। পারলে ব্র্যাকেটে একটা করে নিচে একটা উদাহরণ করে দেবে, যেমন প্রাণীজ প্রোটিন হচ্ছে মাছ মাংস, উদ্ভিজ প্রোটিন হচ্ছে ডাল ছোলা। আবার রাসায়নিক গঠন অনুযায়ী 3 প্রকার, সরল প্রোটিনের উদাহরণ হচ্ছে হিস্টোন, যুগ্ম প্রোটিনের উদাহরণ হচ্ছে গ্লোবিন বা হিমোগ্লোবিন। এরকম করে তোমরা উদাহরণগুলো দেবে, দেখতেও সুন্দর লাগবে। পরের পেজেই তোমাদের 31 নম্বর পেজেই উদাহরণ দেওয়া আছে। এবার দেখো 5 নম্বর কোশ্চেন, এটা আমি বইয়ে পাইনি তাই আমি এটা তোমাদেরকে আলাদা করে একটা বা আলাদা ভিডিও একটা মাধ্যমে তোমাদের দেখাবো এটা। 6 নম্বর কোশ্চেন দেখো, প্রোটিনের গুরুত্বপূর্ণ কার্যকারিতাগুলি লেখো, পেজ নম্বর 32। তারপরটা দেখো, নাইট্রোজেন সাম্য বলতে কী বোঝো, এটি কত প্রকার কী কী, পেজ নম্বর 32। দুটোই অ্যান্সার রয়েছে, 6 আর 7-এর অ্যান্সার 32-এ রয়েছে। পেজ নম্বর 32 দেখো, পুরো এখান থেকে অ্যান্সার হবে, যতটা পারবে লিখবে তোমরা। 10খানা পয়েন্ট রয়েছে, 10টা পয়েন্ট লিখলে খুব ভালো, আর না লিখতে পারলে প্রথম 4টি পয়েন্ট লিখতেই হবে এবং তার সাথে যেগুলো রয়েছে
তখন লিখবে ধরো 5 পর্যন্ত লিখলে, তারপর লিখবে এছাড়া হিমোগ্লোবিন সংশ্লেষ, মিলানিন সংশ্লেষ, পিএইচ নিয়ন্ত্রণ, উৎসেচক উৎপাদন, নাইট্রোজেন সাম্য এবং স্তন্য দুগ্ধ উৎপাদনে প্রোটিন জাতীয় খাদ্য বা প্রোটিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এইভাবে লিখতে পারো। এবার দেখো 12 নম্বরের কোশ্চেন, যেটা নাইট্রোজেন সাম্য, D7, যেহেতু তোমাদের এসিকিউতে ছিল 12 নম্বর কোশ্চেন, এটা নাইট্রোজেন সাম্য কাকে বলে। এবার হচ্ছে যে নাইট্রোজেন সাম্য কাকে বলে সংজ্ঞা লিখলে, আর ক প্রকার কী কী, ক প্রকার এখান থেকে শুরু করে এতটা লিখবে এবং কী কী সংজ্ঞা দেবে, উদাহরণ দেবে, যেহেতু এটা 5 নম্বর আছে। এরপরে কোশ্চেন দেখো, নাইট্রোজেন সাম্য হয়ে গেল। 8 নম্বর কোশ্চেন, প্রোটিনের অভাবে মানবদেহে কী কী সমস্যা দেখা দিতে পারে, পেজ নম্বর 33। দেখে নাও পেজ নম্বর 33 রয়েছে কি, প্রোটিনের অভাবজনিত ফল, এখান থেকে শুরু করে 7খানা পয়েন্ট, তার মধ্যে প্রথম 4-5টা লিখলেই হবে, 5টা লিখতেই হবে। নেক্সট কোশ্চেন দেখো, ছকের সাহায্যে ফ্যাটের শ্রেণী বিভাগ করো বা দেখাও, পেজ নম্বর 35। পেজ নম্বর 35 আনসার দেখে নাও, এখান থেকে এতটা পুরোটা ছকটা করতে হবে আমাদের। 10-11 দুটোই রয়েছে পেজ নম্বর 38-এ। ফ্যাটের কার্যকারিতা 10 নম্বর যে অ্যান্সারটা পুরোটা লিখবে, 6টা পয়েন্ট দিলে এনাফ। আর খাদ্যে ফ্যাটের আধিক্যজনিত ফল, মানে বেশি পরিমাণে ফ্যাট যদি খাওয়া হয় তাহলে কী হতে পারে, এই পেজও আছে, নেক্সট পেজও আছে, দেখাচ্ছি। এটা পুরোটা 39। এরপরে কোশ্চেন দেখো, মানবদেহের ভিটামিনের সাধারণ কার্যকারিতাগুলি লেখো, পেজ নম্বর 40। কার্যকারিতা দেখে নাও, সব কটা পয়েন্টে লিখবে। আর ফার্স্টে কিন্তু তোমরা এই যে উৎস রয়েছে এটা প্রথমে দেবে, তারপর কার্যকারিতা লিখবে। 13 নম্বর কোশ্চেন দেখো, এটা রয়েছে পেজ নম্বর 40-এ। ভিটামিন এর বিজ্ঞানসম্মত নাম কি, মানবদেহে ভিটামিন এর 4টি কার্যকারিতা লেখো, পেজ নম্বর 40। দেখো ভিটামিন এ রেটিনল, আর কার্যকারিতা নিচের দিকে আছে, ভিটামিন এ বলেছে। শুধু ভিটামিনের কার্যকারিতা মানে 12 নম্বরের কোশ্চেনের অ্যান্সার ছিল পুরোটা, আর যদি ভিটামিন এর বলে তাহলে কিন্তু এতটা, আগে উদাহরণ দেবে সবসময়। পরে দেখো 15 নম্বর কোশ্চেন, স্ক্রাবি রোগের প্রধান 5টি লক্ষণ, এটা আমি লিখিয়ে দেবো, কেন 5 নম্বর কোশ্চেন আর 15 নম্বর কোশ্চেন এই দুটো কোশ্চেনেই অ্যান্সার লিখে দেবে, খুব ভালো করে বইয়ে দেওয়া নেই। পরে কোশ্চেন দেখো, মানবদেহে জলের গুরুত্বপূর্ণ কাজগুলি লেখো, পেজ নম্বর 46। মানবদেহে জলের ভূমিকা বা গুরুত্বপূর্ণ কাজ, ছোটো থেকে পড়ে এসছো, 10টা পয়েন্ট রয়েছে, 6-7টা পয়েন্ট লিখলেই, প্রথম 6-7টা পয়েন্ট লিখলেই এনাফ। তার মধ্যে 5 নম্বর পয়েন্টটা লিখতে হবে তোমাদেরকে। লাস্ট কোশ্চেন দেখো, মানবদেহে কীভাবে জলসাম্য বজায় থাকে, পেজ নম্বর 47। অ্যাকচুয়ালি অ্যান্সার এখান থেকে শুরু হবে, জলসাম্য, দেহে জলসাম্য রক্ষার পদ্ধতি, এখান থেকে শুরু, পরের পেজেও আছে, দেখো এই পর্যন্ত লিখলে এনাফ। তাছাড়া এগুলো লিখতে পারো, জলসাম্য শুধুমাত্র মানবদেহ বললে এটা করবে, তার আগেগুলো হচ্ছে বিভিন্ন পদ্ধতি ছিল, অনেকটাই রয়েছে, বড় রয়েছে একটু। তাহলে এই ছিল আমাদের আলোচনা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় নতুন কিছু টপিক নিয়ে। আর তোমরা এখন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি ওদের সঙ্গে সাবস্ক্রাইব করো আর চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো।